সময় যত গড়াচ্ছে ঠিক ততই নির্বাচনের যে ডামাডোল সেটা কিন্তু বাড়ছে এবং রাজনৈতিক দলগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, পাশাপাশি সরকারের প্রস্তুতিও কিন্তু কম নয়। আজ নির্বাচনের নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো ভোটের ট্রেনে। আপনাদের সঙ্গে আছি আমি নাজবুস সাকিব। আজকে আমরা দেখে আসব রাজনৈতিক দলগুলো কে কি কোথায় বলেছে, সেসব বিষয় নিয়ে আমরা শুরুতে দেখে আসব। আজকে বেশ কিছু দলের রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন। শুরুতেই দেখে আসব আনোয়ারুল ইসলাম সরকার, অর্থাৎ ইসি সচিব, তিনি কথা বলেছেন যে আমরা প্রস্তুত, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো। এবং বিএনপির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে, ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়। এবং আরও একজন নেতা বিএনপির জয়নুল আবদিন ফারুক, তিনি প্রেস ক্লাবে কথা বলেছেন দেশের চলমান রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না বলে তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন। এবং জামায়াতের নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির অন্যতম নেত্রী এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। আপা, আপনাকে স্বাগত আমাদের ভোটের ট্রেনে। শুরুতেই আমরা জানতে চাই যে যেহেতু নির্বাচনের কথা বলা হচ্ছে, যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন, আপনাদের তরফ থেকে যদিও বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন, তবে স্থানীয় সরকার ব্যবস্থা তো এখন অনেকটাই ভঙ্গুর, কেন আপনারা জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের দলের অবস্থান তো ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা দেখা করেছেন, তারা তো বিষয়টা পরিষ্কার করেছেন যে আমরা জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছি। জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত যদি হয় তাহলে ধরেন জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা তাদের সকল সমস্যা সমাধানের জন্য আত্মনিয়োগ করবে, সেই জন্য তাদের তো ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা দরকার। জাতীয় সংসদ সদস্য নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি নির্বাচনী এলাকার যিনি সদস্য থাকবেন, মানে সংসদ সদস্য, তিনি তার নির্বাচনী এলাকার জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকবেন, জবাবদিহিতা থাকবে, এবং তিনি তার নির্বাচনী এলাকার সকল সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো সমাধানের জন্য তিনি সমাধান কল্পে তিনি কাজ করবেন। সেই জন্য আমরা চাচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচনটা আগে হোক। আর যেহেতু আপনার হচ্ছে 3টা নির্বাচনে জনগণ বাংলাদেশের ভোট দিতে পারেনি, আপনারা জানেন এখানে একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থা যেহেতু অনেকটাই ভঙ্গুর, তো সেক্ষেত্রে সেই মানুষ আসলে জন্ম নিবন্ধন সনদ কিংবা যেই সেবাগুলো রয়েছে সেগুলো প্রপারলি পাচ্ছে না। সেক্ষেত্রে কি স্থানীয় সরকার নির্বাচনটা এখন জরুরি নয়? দেখুন, স্থানীয় সরকার নির্বাচনটা তো করা যাবে না সেটা আমরা বলিনি। আমরা বলেছি জাতীয় নির্বাচনটা আগে হবে, পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। যেহেতু ফ্যাসিস্ট রেজিমই ওই স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছিল, যেখানে জনগণ ভোট দেয়নি, যেখানে আপনার ভোট রিগিং হয়েছে, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, যেখানে আমিরামি নির্বাচন হয়েছে, এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন সব জায়গায় তো ধরেন একটা ডিক্টেটরশিপ মানে তারা চালিয়েছে, যেখানে তাদের একচ্ছত্র আধিপত্য তারা বিস্তার করেছিল, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই জায়গা থেকে যদি আপনাকে একটা শেপের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসতে হয়, বাংলাদেশের এই যে ধরেন আপনি হেলথ সেক্টর বলেন, এডুকেশন বলেন, ইকোনমিক সেক্টর বলেন, সকল সেক্টরই তো তারা একটা মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দেশটাকে তো খাদের কিনারে নিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আপনি যদি দেশটাকে পুনরুদ্ধার করতে চান, তাহলে তো আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। আপনি স্থানীয় সরকার নির্বাচন করে কি সকল সমস্যার সমাধান আপনি করতে পারছেন? আপনাকে তো দেশ পরিচালনার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি আপনার দরকার। আপনি জন্ম সনদের কথা বলছেন, আমরা বলছি না যে সেটা মানে দরকার নেই, সেটা দরকার আছে, কিন্তু জাতীয় নির্বাচন আগে করে সেটা পরে করলে সমস্যাটা কোথায়? আর দলের অবস্থান তো আমাদের ইতিমধ্যে আমরা পরিষ্কার করেছি যে আমরা জাতীয় নির্বাচনটা আগে অনুষ্ঠান হোক, সেটা আমরা চাচ্ছি। ঠিক আছে আপা, আমরা আসলে একটা বিষয় আসলে আপনি জানেন যে সাম্প্রতিককালে নতুন একটি দল আসছে, সেই দলটির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই রাজনৈতিক দলগুলো এত বছর আসলে বাংলাদেশে ছিল তাদের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে এবং দিন দিন কমছে। কেন কমছে, মানে বিএনপির প্রতি তাদের আস্থা আসলে কেন কমলো, এই বিষয়টা আপনার সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
আবারও স্বাগত। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নেত্রী শাম্মী আক্তার। আমরা তার সঙ্গে আলোচনা করছিলাম এবং নির্বাচনের আগামী দিনের কোন দিকে যাচ্ছে বিএনপি সেই সব বিষয় নিয়ে কথা হচ্ছে। দেখছেন ভোটের ট্রেন্ড। আপা, আমরা যে বিষয়টা আসলে বিরতির আগে কথা বলছিলাম যে নতুন যে রাজনৈতিক দল আসে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা বলছেন যে যেই দলগুলো অর্থাৎ বিএনপি, জামায়াত বা অন্যান্য দল সেগুলোর ওপর তারা আস্থা রাখতে পারছেন না বলে নতুন দল। আপনার কি মনে হয় কেন আস্থার সংকট তৈরি হলো? তারা আস্থা রাখতে পারছেন না কেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো ইতিমধ্যে দেখতে পারলাম যে সেখানে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে এবং সেখানে রাজনৈতিক দল ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে একটি মারামারির অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বিএনপি বহু দলে বিশ্বাস করে, বহু মত পথের মানে সমাবেশকে বিএনপি সবসময়ই স্বাগত জানায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এই দেশে। সুতরাং সেই জন্য আমরা যখনই রাজনৈতিক দল, নতুন কোনো রাজনৈতিক দল আসে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু তাদের মধ্যে আস্থার সংকট কেন তৈরি হয়েছে সেটা তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ বিএনপির উপরে সবসময়ই আস্থা রাখে। বিএনপিকে বাংলাদেশের মানুষ ভালোবাসে বলেই বিএনপি দীর্ঘ 17 বছরে এত লড়াই, এত সংগ্রাম, এত খুন, এত গুম, এত মামলার পরেও বিএনপি ঠিক ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আপা, একটা বিষয় তো স্পষ্ট যে গত 16 থেকে 17 বছরে বলা হতো যে যারা আসলে চাঁদাবাজি করছে সেটা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা। তবে এখন তো আসলে অন্তর্বর্তী সরকার ছাড়া আসলে কেউ নেই, তাহলে এখন সারা দেশে এখনো কিন্তু চাঁদাবাজিগুলো হচ্ছে, কারা করছে কি মনে হয়? আচ্ছা, আপনার কি মনে হয় না যে 5ই আগস্টে ফেসিস্ট রেজিমের পতনের সঙ্গে সঙ্গে ফেসিস্ট শাহী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সকল লেসপেন্সার, আওয়ামী লীগের সকল কর্মী সমর্থক, আওয়ামী লীগের সকল লুটেরা, সকল চোর, সকল ডাকাত, তারা কি পালিয়ে গিয়েছে? তারা কি এই দেশ থেকে চলে গিয়েছে? তারা তো রয়ে গিয়েছে। তারা তো সমাজের প্রতিটা সেক্টরে তাদের মানে অবস্থাটা এখনো বিরাজমান। তারা তো পালিয়ে যায়নি। তাদেরকে কিন্তু আপা, তারা তো আসলে রাজনৈতিক যে আনুকূল্য সেটার মধ্যে তারা আসলে নেই, কিন্তু সেটার বাইরে গিয়ে তারা তো আসলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। কিন্তু এই অবস্থায় তারা কি চাঁদাবাজি করতে পারে? দেখুন, তারা পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। যেই পুলিশ গত 16-17 বছর তাদেরকে পাহারা দিয়েছে এবং তারাই পুলিশকে যে পুলিশ এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত গণহত্যা যারা চালিয়েছে, ওই পুলিশকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে কারা? ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ওই সরকার এই পুলিশ সেক্টরকে ওই পর্যায়ে নামিয়েছে যে তারা এত গণহত্যা চালিয়েছে, এত খুন গুম, এগুলা কিভাবে চালিয়েছে? এগুলো আওয়ামী লীগের আনুকূল্যেই তো চালিয়েছে, আওয়ামী লীগ সরকারের আনুকূল্যেই তো চালিয়েছে, তাই না? তো কাজেই তারা তো সকলেই এই দেশ থেকে চলে যায়নি। আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে সিস্টেমটা তো রয়ে গিয়েছে, সিস্টেমটাকে তো আপনি অ্যাবলিশ করে দিতে পারেননি। সুতরাং তারা এখনো তাদের মতো করে তারা খোলস পাল্টিয়ে তাদের মতো করে বাঁচার চেষ্টা করছে, তাদের মতো করে তারা অপরাধ কর্ম চালিয়ে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক। এখন অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো সকল সমস্যার সমাধান কল্পে তারা কতদূর কাজ করতে পারবেন বা করছেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের যে অস্থিরতা এই মুহূর্তে বিরাজ করছে সেটির সমাধান করতে হলে এখানে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা, নির্বাচিত জনপ্রতিনিধি দরকার, যাতে করে এখানে রাজনৈতিক স্টেবিলিটি যেটাকে বলে সেটা যেন থাকে। সেই জন্য নির্বাচিত পার্লামেন্ট দরকার। সেক্ষেত্রে আপনারা এই নির্বাচনটা আসলে কতদিনের মধ্যে চান? যদিও অন্তর্বর্তী সরকার কিন্তু বলছে যে প্রায় 1.5 বছর, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে কম সংস্কার হলে 1 বছর। আপনারা আসলে আর কতদিন সময়টা দিতে চান? দেখুন, আমরা তো বারবারই বলছি যে যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচন অনুষ্ঠান করবার জন্য। যেখানে নির্বাচন কমিশনই বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত, সেখানে আর সময়ের জিজ্ঞাসার তো কোনো প্রয়োজন পড়ে না, কারণ নির্বাচন কমিশন তো প্রস্তুত হয়ে আছে নির্বাচন করবার জন্য। তাহলে দেরিটা কেন? কিন্তু আপা, একটা বিষয় যে আপনি বলছেন যে নির্বাচনটা দ্রুত, তবে এই যে সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কারগুলো
যদিও অন্তর্বর্তী সরকারের সময় হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় যায় সেই সংস্কারগুলো কি আপনারা ধরে রাখবেন? দেখুন, ইতিমধ্যে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য একটি সংস্কারের প্রশ্ন কখন আসে, যখন সমস্ত কিছু ভেঙে পড়ে, তখনই তো আপনি সেটাকে মেরামত করবার চিন্তা করেন, তাই না? রাষ্ট্রের সকল ব্যবস্থাগুলো ভেঙে পড়েছিল বলেই বিএনপি দূরদর্শী চিন্তা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল রাজনৈতিক দল সমাজের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে যেই প্রথমে আমরা 27 দফা দিয়েছিলাম, পরে আমরা সেটি 31 দফায় উন্নীত করেছি। সেখানে আমরা রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা প্রণয়ন করেছি। তাহলে সংস্কার প্রক্রিয়া বিএনপি সবসময়ই বিশ্বাস করে। বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছিল, যেই সংস্কার প্রস্তাবগুলো এখন আপনারা জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপা, আপনি আসলে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছিলেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির নেত্রী এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। ভোটে টেনে নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটে ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো নড়াইল 2 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন 94। নড়াইল পৌরসভা ও সদরের 8টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা এবং উপজেলার 12টি ইউনিয়ন এই সংসদীয় আসন 94। এবং মোট ভোটার এখানে 3,65,729 জন, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 1,81,990 এবং নারী ভোটার কিছুটা বেশি 1,83,736 জন। আজকে আমাদের নানা বিষয়ে কথা হয়েছে এবং আমাদের অতিথিও, যিনি বিএনপি সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার ছিলেন, তিনি যেটা জানাচ্ছেন যে আগামী দিনের যে রাজনীতি, সেখানে একটি সুস্থ রাজনীতি যাতে বাংলাদেশে ফিরে আসে এবং গত 3 নির্বাচন যেহেতু মানুষ আসলে ঠিকমতো ভোট দিতে পারেনি, সেক্ষেত্রে আগামী নির্বাচন নিয়েও তাদের বেশ প্রত্যাশা রয়েছে। আজকে ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।